আয়াতুল্লাহ খামেনির মৃত্যু, ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক, শীঘ্রই যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের, তেহরান ইস্যুতে জাতিসংঘের জরুরি বৈঠক। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তায়, তেলের বাজারে দেখা দেবে অস্থিরতা, বলছেন বিশেষজ্ঞরা। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপির দৌড়ঝাঁপ, ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস, বিবেচনায় সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা। এবং আইন অমান্য করে খুলনায় গড়ে উঠেছে অবৈধ ইটভাটা, কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অভিযান অব্যাহত, দাবি পরিবেশ অধিদপ্তরের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে, আবার এটি 2-3 দিনের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। তবে এর আগে ইরান খামেনির মৃত্যুর তথ্য অস্বীকার করে জানিয়েছিল শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত হয়েছে। এ ব্যাপারে সবাইকে জাগ্রত থাকতে হবে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে, আবার এটি 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক অপশন রয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েক ঘন্টার মধ্যে অসংখ্য মিসাইল ছুড়েছে ইরান। এতে তেল আবিবে 20 জন আহত ও 1 জন নিহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে এটি প্রথম মৃত্যুর ঘটনা ছিল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী বন্দরে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। ইরানের সংবাদ মাধ্যমের দাবি, বন্দরটিতে ইরানের ছোড়া মিসাইল সরাসরি আঘাত করেছে। অন্যদিকে ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ঐশী আলম, মোহনা সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসনের প্রভাব বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা এবং কূটনীতিতে পড়বে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। বিশ্ব তেল বাজারে দেখা দিতে পারে অস্থিরতা, তবে ভারত, চীন, রাশিয়া কূটনীতির যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলেও মনে করছেন তারা। অন্যদিকে পাক আফগান সংঘর্ষ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে নড়বড়ে করবে বলেও আশঙ্কা তাদের। বিস্তারিত তারিকুল ইসলামের প্রতিবেদনে। একই দিনে 2 ভূখণ্ডে লেলিহান শিখা, মধ্যপ্রাচ্যে আকাশপথে হামলা, দক্ষিণ এশিয়ায় সীমান্তে গোলাগুলি, বিশ্ব রাজনীতি আবারও প্রবেশ করেছে অনিশ্চয়তায়। এই সংঘাত কেবল আঞ্চলিক সীমায় আটকে থাকবে না, এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনীতিতে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। এই যুদ্ধ করার পিছনে কি অবজেক্টিভ থাকতে পারে? এখন অবজেক্টিভটা যদি হয় রেজিম চেঞ্জ, তাহলে এক ধরনের রিয়াকশন। আর একটা যদি হয় না, অবজেক্টিভটা হলো তাদের ডোমেস্টিক পলিটিক্সের একটা অংশ। এর প্রভাবে বিশ্ব তেলবাজারে অস্থিরতা দেখা দিতে পারে। অন্যদিকে পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে করবে নড়বড়ে। যদি স্টেটমেন্ট দিতেই হয়, তাহলে সেই স্টেটমেন্টে থাকা দরকার যে আমরা ডিপ্লোমেসির মাধ্যমে সমাধান চাচ্ছি বা পিসফুল মিন্সের মাধ্যমে সমাধান চাচ্ছি, কারণ যুদ্ধের মাধ্যমে কোনো কিছু সমাধান হয় না। বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান এখন গুরুত্বপূর্ণ। ভারত, চীন, রাশিয়া কূটনীতির মাধ্যমে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে। যে রাশিয়া বা চীন সরাসরি তারা জড়িত হবে, কারণ এটা তাদের একেবারে কোর ইন্টারেস্টের সাথে সম্পর্ক না, কোনোভাবেই ইনডাইরেক্টলি কোনো সন্দেহ নেই। তবে এখনো সরাসরি বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়নি। তবে একাধিক ফ্রন্টে সামরিক উত্তেজনা বিশ্বকে অস্থিতিশীল সময়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য এই বিশেষজ্ঞের। হয় তাদের যুদ্ধ দরকার, আর নাহলে যুদ্ধ পরিস্থিতি দরকার। নাহলে এত এত অস্ত্রতার এবং তার সাথে প্রচুর লোকের এমপ্লয়মেন্ট জড়িত, তো সেই জায়গায় যদি ভাটা পড়ে, এত বিশাল
যার জন্য সে থামাতে পারছে না কোনোভাবে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। রেমিট্যান্স প্রবাহে ব্যাঘাত ঘটলে দেশের অর্থনীতিতে চাপ পড়বে বলে আশঙ্কা জানান তিনি। যেহেতু আমাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, দাম বেড়ে যাওয়ার ব্যাপার আছে, ওই ব্যাপারে আমি মনে করি যে নিজের সেই তাগিদে সচেতন তো শুধু বটে না, একেবারে হোমওয়ার্কটা করা দরকার। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। সংরক্ষিত নারী সংসদীয় আসনে মনোনয়ন পেতে বিএনপির দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এক্ষেত্রে মহিলা দলের পাশাপাশি অতীতে ছাত্রদল করা নেত্রীরাই বেশি এগিয়ে। অনেকেই দলীয় আনুগত্য, সাংগঠনিক অভিজ্ঞতা এবং আন্দোলন সংগ্রামের সম্পৃক্ততার বিবরণ পাঠাচ্ছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে। এদিকে ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এককভাবে 209 আসনে জয় পায় বিএনপি। আসন অনুপাতে সংরক্ষিত 50টির মধ্যে দলটির ভাগে যাবে 35টি নারী আসন। জামাত ইসলামী 11 এবং এনসিপি পাবে 1টি আসন। এছাড়া স্বতন্ত্র সহ অন্যান্য দলের কাছে যাবে 3টি। নতুন মন্ত্রিসভা গঠনের পর সংরক্ষিত নারী আসন ঘিরে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। অনেকেই বিগত আন্দোলন সংগ্রামের ভূমিকা, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবরণ সংযুক্ত করে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে পাঠাচ্ছেন। এবার ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাদের অনেকেই মনোনয়ন প্রত্যাশী। তবে অপেক্ষাকৃত তরুণদের বড় একটা অংশকে দেখা যেতে পারে সংসদের সংরক্ষিত চেয়ারে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শায়না আক্তার শানুর আশা, দল অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন করবে। নিজের মনোনয়নের বিষয়ে আশা দেখছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানও। যোগ্য, দক্ষ এবং পরীক্ষিত সুশিক্ষিত নারীদেরকে পার্লামেন্টে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে যে নারী শুধু অলংকার না, নারী পুরুষের চাইতে অনেক বেশি ভূমিকা পালন করতে পারে। কোনদিন মাঠের বাইরে ছিলাম না, তো রাজনীতি করতে যাই আসলে আমি পারিবারিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। আমার হাজবেন্ডের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার ছেলে মেয়ের চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি দল মূল্যায়িত করে তাহলে ইনশাল্লাহ আমি দলের পক্ষে এবং তৃণমূলের পক্ষে কাজ করব। দলের দুর্দিনের কঠোর পরিশ্রম এবং আন্দোলন সংগ্রামে রাখা ভূমিকার স্বীকৃতি মিলবে প্রত্যাশা জানান সাবেক ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রহিম ও ঢাকা ক্যান্টনমেন্ট থানা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়া আক্তার বিপুল। 2001 থেকে আমি আসলে মাঠ পর্যায়ে বিভিন্ন মিছিল মিটিংগুলোতে ছিলাম। উনি যেভাবে করে আমাদের দেশটাকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আশা করব যে আমরা যদি ওনার মতো করে আমাদেরকে যে সেই সুযোগটা দেওয়া হয়, তাহলে ওনার মতো করে আমরা হয়তো ওইভাবে করে রাজনীতিতে এবং ওনার পথটাই আমরা চেষ্টা করবো করে দেশটা চালানোর জন্য। সাবেক ছাত্রনেত্রী আমরা যারা ছিলাম, যে আন্দোলন সংগ্রামগুলোতে হরতাল অবরোধে যারা গত 20 বছর এই দলের সামনে থেকে ভূমিকা পালন করেছে, সম্মুখ সারি থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের যেন অবশ্যই উনি মূল্যায়ন করেন। যেসব মেয়েরা কাজ করেছে রাজপথে, আন্দোলনের সময় ভূমিকা রেখেছে, তাদের হাতেও যদি একটু করে অংশ দায়িত্ব দেওয়া হয়, আমার বিশ্বাস আমরা সেই দায়িত্বগুলোকে পরিপূর্ণ করে সামনের এই সবার আগে বাংলাদেশটাকে সুন্দরভাবে তৈরি করব। পুরুষ নেতারা মাঠে নামতে ভয় পেতেন, তখন আমরা হোক সংখ্যায় কম, আমরা মাঠে অগ্রণী ভূমিকা পালন করছি, মহানগরে রাজনীতি করছি। তো সেইভাবে আমি মনে করি যে আমি যেমন সংসদেও ভূমিকা পালন করতে পারবো, তেমনি আমি আমার সংগঠনকেও আমি ভালো কিছু দিতে পারবো। যোগ্যতা বিবেচনা রাখার পাশাপাশি ত্যাগীদের মূল্যায়নের কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। অতীতে সরকার বিরোধী আন্দোলনে সামিল হওয়াদের ক্ষেত্রে দলীয় চেয়ারম্যানের ইতিবাচক মনোভাবের উপর ভরসা রাখতে চান নারী নেত্রীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জামাতে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এক যুগেরও বেশি সময় অত্যাচার নির্যাতনে থাকা মানুষের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ এসেছে। আর এ সময় 18 বছর ধরে দেশের মানুষ আজকের ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল বলে মন্তব্য করেন জামাতে আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন,
আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করব, করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। এর আগে মানুষের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের স্ব অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের সব বিভাগের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সরকার প্রধান। শান্তিপূর্ণ দেশ গড়তে নিয়ম শৃঙ্খলা মেনে চলার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, 5 বছর একসঙ্গে কাজ করতে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। আপনারা জায়গায় কাজ করছেন যেখানে সমগ্র জাতির, সমগ্র দেশের একটি দায়িত্ব ভার বিভিন্নভাবে আপনার উপরে কিন্তু অর্পিত আছে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা গুম ও খুনের বিরুদ্ধে সরব থেকে রাষ্ট্র সংস্কারের কাজ এনসিপি চালিয়ে যাবে বলে জানিয়েছে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার বিকেলে দলটির প্রধান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও ইফতার মাহফিলে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় চিফ হুইপ আরও বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে 6টি আসন পেয়েছে এনসিপি। এটি সন্তুষ্টজনক নয়। স্থানীয় সরকার নির্বাচন এগিয়ে আসছে, তাই সবাইকে প্রস্তুতি গ্রহণের আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই ফ্যাসিস্টদের, গণহত্যাকারীদের বিচারের দাবিতে, গুম খুনকারীদের বিচারের দাবিতে আমরা এখনো সরব রয়েছি। আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন, আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সেই প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারের নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি, আমরা এটাতেই সন্তুষ্ট নই। অর্থমন্ত্রী আমির খসরু ব্যক্তি পর্যায়ে নয়, কর জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, সিলেট অঞ্চলে বন্যা, নদী ভাঙন রোধ, হাওরে বাঁধ নির্মাণ সহ যেসব কাজ গুরুত্বপূর্ণ সেগুলোতে নজর দিতে হচ্ছে সরকারকে। এছাড়াও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছে, সৌদি আরব, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ হওয়া শ্রমবাজার খোলার ব্যাপারে কাজ করছে সরকার। সকালে সিলেট সার্কিট হাউজের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে সভা শেষে তারা এসব কথা বলেন। অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন তার প্রেক্ষাপটটা হলো, বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও খুব কম, 7.6%। আপনি আশপাশের যে কোনো দেশ, কম্পারেবল একটা ইকোনমি নেন, সেখানে ট্যাক্স জিডিপি রেশিও অনেক হাই। যেমন ভারতের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 17। হাওড় অঞ্চলের কিছু প্রজেক্টের যেটা আমরা পিএসসির মাধ্যমে সেটাকে সমন্বয় করছি, আরেকদিকে আমাদের পার্মানেন্ট কিছু বাদ আছে, সেই দিকে আমাদের কিছু প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করছি। ফরেন মিনিস্টার ওয়াইসি থেকে গেছেন, ওখান থেকে আসার পরেই আমরা যৌথভাবে বসে এটা যাতে দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান করা যায় তার পদক্ষেপ নেওয়া হয়েছে। অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে সিপিডি। আর গেল সরকারে বৈষম্যমূলক অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি বাতিলের পরামর্শ দিয়েছে সংস্থাটি। শনিবার সকালে নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থার গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। নাজমুল ইসলামের প্রতিবেদন। ধানমন্ডির সিপিডি কার্যালয়ে নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত এবং 180 দিনের কর্মসূচি বিষয়ে ব্রিফিং করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংবাদ সম্মেলনে উঠে আসে বিদ্যুৎ, জ্বালানি, ব্যবসায়িক প্রতিবন্ধকতা, শ্রম অধিকার, কৃষি ও স্থানীয় সরকার নির্বাচন সহ মোট 16টি বিষয়। এ সময় সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে নতুন সরকারের পদক্ষেপ ছিল দুর্বল, নিয়োগ প্রক্রিয়াও অস্বচ্ছ ছিল বলে জানান তিনি। বর্তমান নতুন গভর্নর মহোদয়কে বিবেচনা করি
তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই গভর্নর নিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা দুর্বল প্রক্রিয়া যেমন করা হয়েছে, প্রক্রিয়াটি অস্বচ্ছ। এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি দেশের অর্থনৈতিক স্বার্থে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। তাই নতুন সরকারকে চুক্তি পুনঃ বিবেচনার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, নীতি সিদ্ধান্তের স্বাধীনতার জায়গায় এই চুক্তিটা আমার কাছে একটা বড় মনে হয়েছে, ব্যত্যয় মনে হয়েছে বলে আমার কাছে মনে হয়, এবং এটা আসলে সরে আসার সুযোগ রয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন গোলাম মোয়াজ্জেম। এই সরকারের অতি দ্রুত স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পরিবেশ আইন লঙ্ঘন করে খুলনায় একের পর এক গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। জেলা প্রশাসক বলছে কোনো ইটভাটার লাইসেন্স নবায়ন করা হচ্ছে না, তবে অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর মোহাম্মদ শহীদুল হাসান। প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। খুলনার সুন্দরবন উপকূলীয় অঞ্চল কয়রা, দাকো, পাইকগাছা সহ ৯টি উপজেলায় রয়েছে ১৪৬টি ইটভাটা। এর মধ্যে রূপসায় ৬৫টি, ডুমুরিয়ায় ২৫টি, তেরোখাদায় ৯টি, ফুলতলায় ১০টি, দিঘলিয়ায় ৬টি এবং বটিয়াঘাটায় ৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৬টি লাইসেন্সবিহীন এবং বাকি ইটভাটাগুলোরও লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। তবে মালিকরা গোপনে ইটভাটা চালাচ্ছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন। ২৬ সালের পরে আর এই ধরনের কোনো আটদিন ইটভাটা থাকবে না, আর সে কারণে পরিবেশ ছাড়পত্র তারা পাচ্ছে না পাওয়ার কারণে আমরাও লাইসেন্স রিনিউ করছি না। তারা গোপনে কার্যক্রমগুলো চালাচ্ছেন। প্রতিদিন ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে পিট কয়লা, টায়ার ও পরিত্যক্ত প্লাস্টিক। এছাড়া ইটভাটার বর্জ্য ও ছাই জমিতে মিশে মাটির উর্বরতা নষ্ট করছে। দীর্ঘদিন এ ধরনের দূষণ অব্যাহত থাকার ফলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট এবং পরিবেশের স্থায়ী ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষি, ফসলি জমি সহ এলাকার পরিবেশ। শুধু পরিবেশ নয়, এই ধোঁয়ায় মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। বাচ্চা কাচ্চার ধোঁয়ায় তো বিশাল ক্ষতি হয়, তারপরে এই রাস্তাতে চলাচল করতে বিশাল সমস্যা হয়। এই যে ইটের ধোঁয়া টোয়া এসব গেলে আমাদের ক্ষতি হয়, বাচ্চাদের ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়, অনেক ধুলার যায়। এরা ধোঁয়া উড়াচ্ছে, তাতে করে আমাকে খুব শ্বাসকষ্ট সমস্যা। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই বিভাগীয় কর্মকর্তা। যেগুলো অবৈধ ভাটা সেগুলো আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি এবং পর্যায়ক্রমে আমরা ১২০ ফিট চিমনি এবং স্কুল কলেজের পাশে থাকা ইটভাটা এগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। ২০২৬ সাল থেকে ইটভাটা না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যে কারণে ভাটাগুলোর ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। ফলে লাইসেন্স নবায়ন না হওয়ায় খুলনায় সব ইটভাটাই এখন অবৈধ। আফরিন পপি, মোহনা সংবাদ। বগুড়ার নন্দীগ্রামে আলুর বাম্পার ফলন পেয়েও ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা। বাজারে আলু সরবরাহ বাড়ার কারণে দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। প্রতি বিঘায় লোকসান হচ্ছে ২০০০ টাকা। সরাসরি সরকারি মাধ্যম আলু কেনার দাবি করে কৃষকরা। মনিরুজ্জামান মনিরের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। এবছর নন্দীগ্রামে আলুর বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘায় গড়ে ৯৫ থেকে ১০০ মণ পর্যন্ত আলু উঠেছে, কিন্তু উৎপাদন খরচ বাড়ায় লাভের মুখ দেখছেন না চাষিরা। প্রতি বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয়েছে ২৮ থেকে ৩০ হাজার টাকা। এদিকে বর্তমানে মাঠ থেকে পাইকাররা আলু কিনছেন প্রতি মণ ২৮০ থেকে ৩২০ টাকা দরে। এতে উৎপাদন প্রতি বিঘায় লোকসান হচ্ছে ২০০০ টাকা। অনেক চাষি আগের বছরের লোকসান পুষিয়ে নিতে এই বছরও চাষ করেছিলেন, কিন্তু এবারও দাম না পাওয়ায় হতাশায় পড়েছেন। কিছুদিন আগে উঠাইছে, তারা কিছু লাভবান হয়েছে। আমরা বর্তমানে এখনো কিছুদিন পরে উঠাইতেছি, এই আলুর দাম আমরা বাজার মূল্য ভালো পাচ্ছি না। আমরা যে সার পেয়েছি তাতে অধিক দামে আমরা কিনতে হয়েছে, এতে আমরা কৃষক আমরা খুব ক্ষতিগ্রস্ত। সারের মূল্য আর আলুর বীজের দাম যদি একটু কম হতো তাহলে আমাদের পক্ষে ভালো হতো। সময়ে আমরা সার পাইছি, কিন্তু সেটা বাজার মূল্যে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়েছে।
কিন্তু এখন যে পর্যায়ে আলু তুলতেছি আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। ফলন ভালো হওয়ায় কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেই বিষয়ে সরকার নজর দেবে বলে আশা জানায় কৃষি বিভাগ। আলুর দামটা কৃষক যখন বেশি আলু করবে অনেক সময় দামের হেরফের হয়ে যায়, তো আমরা আশা করতেছি এই মৌসুমে কৃষক যাতে ন্যায্য মূল্যে আলু বিক্রি করতে পারে এ বিষয়ে সরকার দৃষ্টি দিবে। চলতি মৌসুমে উপজেলার ৩,৭২৫ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ১,০৪,০০০ মেট্রিক টন আলু। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনের পর দিন এখানে চলছে নোয়াখালীর হাতিয়ায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ইকতারেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উদ্দিন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান সহ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জামালপুরে বিএনপির পৌর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মানিকগঞ্জে কেন্দ্রীয় যুবদল নেতা আলী আশরাফের আয়োজনে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিট সাংবাদিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলায় ভ্যান শ্রমিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় করেছেন বেলকুচি ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আমিল। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, ট্রাম্প এবার তার বড় জুটি খেললেন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাব দিচ্ছে ইরান, জ্বলছে মধ্যপ্রাচ্য। ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে, তারেক রহমান। সমকাল শিরোনাম করেছে যৌথ হামলার জবাব দিচ্ছে ইরান, সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের ৩ ঝুঁকি, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, কোনো পর্যায়ে ভেস্তে গেল আলোচনা। অধিকার হরণের জবাবে শুরু মুক্তির সংগ্রাম, হামলা চালিয়ে যাবে পাকিস্তান, পাল্টা পদক্ষেপ কাবুলের। যুগান্তর শিরোনাম করেছে আফগানিস্তানের রাতভর হামলা পাকিস্তানের, বিরোধী দলের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, পাল্টা জবাবে তেহরান, খামিনির মৃত্যু নিয়ে ধোঁয়াশা। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে ইউএস অ্যান্ড ইসরায়েলি স্ট্রাইক ইরান, চোজ অ্যাট ঢাকা এয়ারপোর্ট অ্যাজ ফ্লাইট টু মি হেল্ড, প্রোটেক্টেড ওয়ার ক্যান উইকেন বাংলাদেশ ইকোনমি। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আয়াতুল্লাহ খামেনির মৃত্যু, ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক, শীঘ্রই যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের, তেহরান ইস্যুতে জাতিসংঘের জরুরি বৈঠক। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তায়, তেলের বাজারে দেখা দেবে অস্থিরতা বলছেন বিশেষজ্ঞরা। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপির দৌড়ঝাঁপ, ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস, বিবেচনার সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা। এবং আইন অমান্য করে খুলনায় গড়ে উঠেছে অবৈধ ইটভাটা, কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অভিযান অব্যাহত, দাবি পরিবেশ অধিদপ্তরে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর যাতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।